নমস্কার, আমি চিন্ময় স্যার। আজকে বিষয়বস্তু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল, পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখতে পাচ্ছ যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা ভীষণ যুদ্ধ চলছে। তো বর্তমানে এই পৃথিবীটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যুদ্ধ আজকে না, কয়েক দশক আগের থেকে এই যুদ্ধের ছায়া যুদ্ধ চলেছে, এখন ডাইরেক্ট যুদ্ধ শুরু হয়ে গেছে। ছায়া যুদ্ধ চলছিলই একটু একটু করে, তো এখন ডাইরেক্টলিভাবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এইটা কেন যুদ্ধটা হচ্ছে সেটা জানতে গেলে এবারে এই দেশগুলোর পুরনো ইতিহাসটা আমাদেরকে ঘেঁটে দেখতে হবে। তা পুরনো ইতিহাস ঘেঁটে দেখবো এখন আমরা। চলো আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। আমি তোমাদেরকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দেবো যে ঘটনাটা আসলে কী হয়েছে। তো এই যে ইসরায়েল নামে একটা দেশ, ইসরায়েলের উপরে আছে ভূমধ্য মহাসাগর, আর নিচের দিকে আছে রেড সি, লোহিত সাগর। তো এই ইসরায়েল বলে কোনো দেশ আগে ছিল না। ইসরায়েলে অ্যাকচুয়ালি থাকে কারা? ইহুদিদের দেশ। তো এই দেশটার অস্তিত্ব আগে ছিল না। এই জায়গাটার নাম ছিল আগে ফিলিস্তিন। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই এই ইসরায়েল নিয়ে সমস্যা তৈরি হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা প্রকটভাবে দেখা দেয় এই সমস্যাটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কি করে? এই ইহুদিদের ওপর প্রচণ্ড অত্যাচার করে এবং তাদেরকে কী করতো? বন্দি বানিয়ে রাখতো। এবং হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিদের মেরে দিয়েছিল এবং ইহুদিদের দিয়ে বিভিন্ন মেডিসিন পরীক্ষা করতো, যে এই মেডিসিনটা মানুষের কী উপকারে লাগছে, কী উপকারে লাগছে না, সেইগুলো চেকিং করার জন্য ইহুদিদেরকে বেছে নেওয়া হতো। ইহুদিদের প্রচণ্ড টর্চার করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড একটা পলিটিক্স খেলেছিল। কি পলিটিক্স এটাই যে, তো ইংল্যান্ড আরব দেশকে বলে যে তোমরা আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সহায়তা করো, ফিলিস্তিন তোমাদেরকে দিয়ে দেবো, ফিলিস্তিন দেশটা তোমাদেরকে দেবো আমরা যদি যুদ্ধে জিতি। আবার ফ্রান্সকে ইংল্যান্ড এই একই প্রপোজাল দেয় যে তোমরা আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করো, যদি জিতি তাহলে পরে তোমাদেরকে এই ফিলিস্তিনটা তোমাদেরকে দিয়ে দেবো। আবার রাশিয়াকেও বলে তোমরা আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সহায়তা করো, আমি তোমাদেরকে ফিলিস্তিন দিয়ে দেবো। আবার ইহুদিদেরকেও বলে যে তোমাদের তো থাকার জায়গা নেই তোমাদের উপরে, তা তোমাদেরকেই দেবো, মানে ফিলিস্তিন। তা ইহুদিরা দেখলো যে ঠিকই তো, আমাদের তো কোনো থাকার জায়গা নেই, আমরা যদি এই জায়গাটা পাই আমাদের একটা আলাদা দেশ থাকা দরকার, কারণ আমাদের উপরে হিটলার যেভাবে অত্যাচার করেছে। সব কথা ভাবনা চিন্তা করে তারা বললো ঠিক আছে। এবার রীতিমতো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ব্রিটেন কী করলো? ইহুদিদেরকে নিয়ে এসে ফিলিস্তিনে বসিয়ে দিল। যেই না ফিলিস্তিনে বসিয়ে দিল ইহুদিদেরকে নিয়ে এসে এবং ইসরায়েল নামে একটি দেশ গঠন করে দিল, তখনই আরব দেশগুলো রেগে গেল। আরব কান্ট্রি কী চেয়েছিল? ফার্স্টে ওই তুর্কিতে তখন অটোমান সাম্রাজ্য রাজত্ব করছিল, অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছিল। তা আরবের যে রাজা, সে চাইছিল অটোমান সাম্রাজ্যকে আমরা দখল করব। তখন ব্রিটেন বলেছিল অটোমান সাম্রাজ্য দখল করতে হবে না, ফিলিস্তিন তোমাদেরকে দেবো, তোমরা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করো। কিন্তু ব্রিটেন তো কথা রাখেনি। সুতরাং আরব দেশগুলো রেগে যায়। তারা বলে যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবাই মিলে, এই মিডল ইস্টে বেশিরভাগই হচ্ছে মুসলিম কান্ট্রি, ইসরায়েলের ম্যাপটাকে তোমরা যদি ফলো করো তাহলে দেখবে মিশর আছে, জর্ডন আছে, লেবানন আছে, আর মিশন, জর্ডন, লেবানন আর সিরিয়া আর আরব দেশ, এই কটা দেশ এর চারপাশে ঘিরে রয়েছে। ঠিক আছে, আরও অনেক দেশ রয়েছে, টোটাল 17টা মিডল ইস্টে দেশ রয়েছে। এই 6টা দেশ বললো যে আমি একসঙ্গে অ্যাটাক করব ইসরায়েলের উপরে। তা তোমরা ম্যাপে নিচে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ম্যাপটা দেখলে পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে পুরো মিডল ইস্টের ম্যাপ। ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো মিডল ইস্টের ম্যাপ। এই যে উপরে লেখা আছে, দেখো আমি লাল কালিতে দাগিয়ে দিচ্ছি, পুরো মিডল ইস্টের ম্যাপ। ঠিক আছে, পুরো মিডল ইস্টের ম্যাপ।
এখানে ইরান আছে, তুর্কমেনিস্তান আছে, ঠিক আছে, ওমান আছে, সৌদি আরবিয়া আছে, ইরাক আছে, তুর্কি আছে, ইজিপ্ট আছে, ইজিপ্ট মানে মিশর, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো, ম্যাপটাতে ভালো করে ফলো করো, এই যে এই জায়গাটা লাল কালিতে দেখাচ্ছি আমি, এই জায়গাটা হচ্ছে ফিলিস্তিন ছিল, ঠিক আছে। এই জায়গাটা ফিলিস্তিন ছিল, এই জায়গাটায় নিয়ে এসে ইসরায়েলকে ইহুদিদের নিয়ে এসে বসানো হয়, ঠিক আছে। এইবার আশেপাশের এই যে সৌদি আরবিয়া, আরব কিং রেগে যায়, ঠিক আছে। এদিকে মিশর, এই মুসলিম কান্ট্রিগুলো, ইরাক, সিরিয়া, জর্ডন, এরা সবাই মিলে প্ল্যানিং করে যে আমরা ইসরায়েলকে অ্যাটাক করব, সেটা ইসরায়েল জেনে যায়। এবার এই কটা দেশ, এই যে সিরিয়া, ইরাক, তারপরে সৌদি আরব, জর্ডন, এরা সব কী করেছিল, প্লেন, হেলিকপ্টার নিয়ে এসে সব এই যে মিশরে, মিশর ইজিপ্টে এই জায়গাটা করে নিয়ে এসে সব সেটিং করে ফেলে, এই জায়গাটা করে নিয়ে এসে সব সেটিং করে ফেলে। এবার ইসরায়েল দেখলো যে যদি ওরা যদি আমাকে আগে অ্যাটাক করে ফেলে তাহলে এবারে আমি বাঁচতে পারবো না, সুতরাং আমার একটা দেশ দরকার থাকার জন্য। ওর হচ্ছে বাঁচার লড়াই, ইসরায়েলের বাঁচার লড়াই, মরণ বাঁচন। তখন ইসরায়েল কী করলো, ওরা অ্যাটাক করার আগেই, ইসরায়েল টেকনোলজি বিশাল উন্নত এবং বুদ্ধিমান, ওরা অ্যাটাক করার আগেই মিশরকে অ্যাটাক করে দিয়েছে, সব কটা দেশকে অ্যাটাক করে দিয়েছে একবারে। মিশরে যেসব প্লেন যা ছিল সব কিছু একদম ধুমধাম একদিনের মধ্যে একদম পুরো সব শেষ, ধ্বংস করে দিয়েছে পুরো। তো ওরা 6টা দেশ সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গিয়েছে। তখন ব্যাপারটা ব্রিটেন কী করলো, তখন ইউএনও গঠন হয়ে গিয়েছে। ইউএনএতে এই ম্যাটারটাকে নিয়ে গিয়ে ফেলা হয়। ইউএনএ তখন বলে যে আচ্ছা, সব বিচার বিশ্লেষণ করে দেখে যে বিশ্লেষণ করে বলে যে 51% জায়গা পাবে হচ্ছে ইসরায়েল। এই দেখো, তোমরা ভালো করে দেখো, আমি ইসরায়েলের ম্যাপটা এবার বের করে দেখি, শুধু ইসরায়েলের, ঠিক আছে। চলো, এই যে শুধু ইসরায়েলের ম্যাপটা দেখো, এখানে দেখতে পাচ্ছ জর্ডন, এই যে সিরিয়া, একে ঘিরে রয়েছে, এই যে ইজিপ্ট, এই যে সৌদি আরবিয়া, এতগুলো দেশ ওকে ঘিরে রয়েছে। এই এতগুলো দেশ মিলে ওকে অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু তার আগে ইসরায়েল ওদেরকে মেরে একদম ফিনিশ করে দিয়েছে। তারপর থেকেই আরব কান্ট্রিগুলো একে দেখে ভয়। এবার কি হলো, এই ইসরায়েলকে ইউএনএ কী করলো, বললো যে 51% জায়গা ইসরায়েল পাবে, আর 49% জায়গা ফিলিস্তিন পাবে। ফিলিস্তিন পাবে। এই দেখো, ফিলিস্তিন বসিয়ে রেখেছে, লাল কালিতে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ফিলিস্তিন বসিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে গাজাপট্টি, মানে দুই সাইডে ফিলিস্তিনকে রেখে দিয়েছে আর মাঝখান দিয়ে রেখে দিয়েছে ইসরায়েলকে, ঠিক আছে। এটা প্ল্যানিং করেই করা, যাতে ইসরায়েল আস্তে আস্তে ওটাকে গ্রাস করে পুরো দেশটা ইসরায়েলে পরিণত করে দেবে, ঠিক আছে। ইসরায়েলের এই ম্যাপটা হচ্ছে এই যে লাল কালিতে দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে, এই যে ইসরায়েল দেশ, এটা হচ্ছে ভূমধ্যসাগর আর এটা হচ্ছে রেড সি। তো তোমাদের বোঝাতে পারলাম। এবার যুদ্ধের পরে অনেকটা জায়গা দখল করে নিয়েছিল ইসরায়েল, মানে ফিলিস্তিনের। ও ফার্স্টে ছিল 51% জায়গা ইসরায়েলের, কিন্তু এই যুদ্ধের পরে আরব কান্ট্রিগুলোর সঙ্গে যুদ্ধ করার পরে ফিলিস্তিনের অনেক জায়গা ও দখল করে নিয়েছিল। দখল করে নিয়ে 84% বর্তমান জায়গা তৈরি করে ফেলে দিয়েছিল। এখন আরব কান্ট্রিগুলো বলছে না তুমি 51% ছিল, তুমি 51% ফিরে যাও। বলছে না, আমি যদি যুদ্ধে হেরে যেতাম তোমরাকে ছেড়ে দিতে, আমার দখল করে নিতে, আমি 84% আছি, 84%, এবং আমার জায়গা এখনও বাড়তে পারে, আমার ঠিক নেই, সীমানার ঠিক নেই, আমার জায়গা বাড়তে ক্রমবর্ধনশীল বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন, ঠিক আছে। ইসরায়েল এটা বলছে। তো এইখান থেকে মেন, তোমরা তো ম্যাপে বুঝে গেলে ঝামেলার উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছে। ইসরায়েলের একটা নিয়ম আছে। ইসরায়েলের কী নিয়ম, যে ইসরায়েলের যে ইহুদিরা হচ্ছে জন্মগতভাবে ইহুদি হয়, কেউ আলাদা ধর্মের লোক গিয়ে ইহুদি হতে পারবে না, এটা হচ্ছে ইহুদিদের নিয়ম। তা মুসলিমদের মক্কা মদিনার পরে যদি কোনো পবিত্র স্থান থাকে, সেটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত আলাস্কা মসজিদ। আর এই আলাস্কা মসজিদের পাশে রয়েছে ইহুদিদের সবচেয়ে পুরনো পূজাস্থল সিনেগার। আর এই সিনেগারের পাশেই বেথেলহাম নামে একটা জায়গা আছে,
যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। তাহলে তিনটে ধর্মের উৎপত্তি স্থল একই জায়গায় দেখাচ্ছে। সুতরাং এই জমির লড়াইটা ধর্মের লড়াইয়ে পরিণত হয়ে যায়। তো আরব কান্ট্রিরা সবসময় ওর উপরে রেগে থাকে, ইসরায়েলের উপরে রেগে থাকে। ইসরায়েলও আরব কান্ট্রিগুলোকে উপরে অ্যাটাক করে নিজের আত্মরক্ষার জন্য। তা এই জায়গাটাকে জেনে বুঝেই আমেরিকা এবং ব্রিটেন দুজন মিলে যুক্তি করে এই মিডল ইস্টে ইসরায়েলকে একটা বিতর্কিত ভূখণ্ড দেওয়া হয়েছে, যাতে মিডল ইস্টটাকে তারা নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে। ঠিক আছে, মিডল ইস্টের কোনো দেশ যেন সামরিক শক্তিতে উন্নত না হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ডিসপিউট তৈরি করে রেখে দিয়েছে, যাতে তারা বেশি সেনাবাহিনীতে বেশি ক্ষমতাবান না হয়ে ওঠে। আর এই মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। তো এই ইরান একমাত্র ইসরায়েলকে টক্কর দিতে পারে, কিন্তু এই ইরান যদি অ্যাটাক করতে যায় ইসরায়েলকে, তাহলে আরব দেশের উপর দিয়ে যেতে হবে। কিন্তু খুব প্ল্যানিং করে ব্রিটেন এদের মধ্যে শিয়া এবং সুন্নির ম্যাটারটা ঢুকিয়ে দিয়ে গেছে। তো সুতরাং ইরানের শিয়া সম্প্রদায়ের লোক বসবাস করে, আরবে হচ্ছে সুন্নি সম্প্রদায়ের লোক বসবাস করে, এদের মধ্যে ফাইট। এবং আমেরিকা কী করে, আরবকে বলে এ নাও অস্ত্র, এ নাও টাকা, মারো শিয়াদের, মারো, মানে ইরানকে অ্যাটাক করো, নাহলে তোমাদেরকে অ্যাটাক করে দেবে ও। তো এইভাবে আমেরিকা পিছন থেকে কলকাঠি নাড়ে। তো এবার আমরা ডাইরেক্টলিভাবে ইসরায়েলকে সাপোর্ট করতে পারি না, আমরা ইনডাইরেক্টলিভাবে ইসরায়েলকে সাপোর্ট করি। কারণ ইসরায়েল তো ফিলিস্তিনকে দখল করেছে, ফিলিস্তিন নামে একটা দেশকে দখল করে নিজের জায়গা বানিয়েছে। আমরা যদি ডাইরেক্টলি সাপোর্ট করি, তাহলে চীন আবার বলবে, এই যে অক্সাই চীন বলে যে জায়গাটা ভারতের দখল করে নিয়েছে, বলছে আমরাও ঠিক করেছি, তাই বলবে। আবার পাকিস্তান যে কাশ্মীরের অংশটা দখল করে রেখে দিয়েছে, আমরা যদি ইসরায়েলকে সাপোর্ট করি, তা ওরা বলবে আমরাও কাশ্মীর আমরা দখল করেছি, আমরা ঠিক করেছি। এবার আমাদেরকে টেকনোলজি দিয়ে সহায়তা করে এবং অস্ত্র দিয়ে সহায়তা করে, ড্রোন দিয়ে সহায়তা করে ইসরায়েল আমাদেরকে যুদ্ধের সময় সহায়তা করে তারা করে। সুতরাং আমরা ইনডাইরেক্টলিভাবে ইসরায়েলকে সাপোর্ট করি। তো এই যে গাজাপট্টি থেকে প্রতিনিয়ত ইসরায়েলের উপরে হামলা করা হয়, কিন্তু কি অ্যান্টি মিসাইল ড্রোন দিয়ে ইসরায়েল সেগুলোকে প্রতিহত করে দেয়। এবার আমরা মেন টপিকে চলে আসব। বলতে এই বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলছে। তো এই তিন দেশের সম্পর্ক আগাগোড়া এরকম ছিল না, এদের মধ্যে সুসম্পর্ক আগের থেকে বজায় ছিল। কিন্তু 1979 সালে যে ইসলামিক বিপ্লব হয় ইরানে, তারপর থেকে ইরান ইসরায়েলকে বলে যে এরা আমার শত্রু হিসেবে ঘোষণা করে দেয় ইসরায়েলকে, যেহেতু ফিলিস্তিনকে দখল করে রয়েছে। আর এদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক খুব খারাপ ছিল না। এই ইসলামিক বিপ্লবের পরে আমেরিকার দূতাবাসে ওরা অ্যাটাক চালায়, তারপর থেকে এরা চরম শত্রু হয়ে যায়। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ এবং এই ফিলিস্তিনের হামাস, এই গোষ্ঠীগুলোকে ইরান মদদ দেয়, অস্ত্রপাতি সব দিয়ে সাহায্য করে ইসরায়েলকে অ্যাটাক করার জন্য, যেটা ইসরায়েলের কাছে নিজেকে আত্মরক্ষার জন্য সংকট মনে হয়েছে। সেই জন্য ইসরায়েল কী করে, নিজেকে সেফটির জন্য তাদের উপরে অ্যাটাক করে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা গরম পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র বিশ্বজুড়ে, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এর মধ্যে ইরান কি করে, তারা এই ইসরায়েলের যে মোসাদ আছে, মানে গোয়েন্দা সংস্থা জানতে পারে যে ইসরায়েল গোপনে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে। কিন্তু ইরান বরাবরই বলছে যে আমরা যে পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে ইউরেনিয়ামের প্রয়োজন হয়, সেই ইউরেনিয়ামটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ইউজ করি আর জ্বালানির জন্য আমরা ইউজ করি। কিন্তু কী করে 2025 সালে ইসরায়েল কোনো কথা না শুনে ইরানের পারমাণবিক কেন্দ্রে অ্যাটাক করে দেয়, বোম্বিং চালু করে দেয়। তো 2026 সালে আবার ফেব্রুয়ারি মাসে আবার আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর অ্যাটাক চালায় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, জানা যায় যে আয়াতুল্লাহ খামেনি মারা যায়। এটা সমস্ত পেপার পত্রিকার মধ্যে আমরা দেখতে পাই। তো বিশাল বাজে একটা পরিস্থিতি তৈরি হয়, ঠিক আছে, সমগ্র বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যায়। কিন্তু ইরান, আমাদের কোনো ভয় নেই, কারণ কি ইরান কখনোই ভারতের উপরে অ্যাটাক করবে না।
কারণ ভারতের কাছে একটা ট্রাম্প কার্ড আছে, যে ট্রাম্প কার্ডটা ইসরায়েল কিংবা আমেরিকার কাছে নেই। সেই চুলচেরা বিশ্লেষণই এখন আমরা করতে যাচ্ছি। তো এই ইরান এবং ওমানের মাঝখানে একটা 34 কিলোমিটার চওড়া একটা জলপথ আছে, যেখান দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত তেল বিভিন্ন জাহাজে করে যাতায়াত করে, প্রায় 20%-এরও উপরে এখান দিয়ে যাতায়াত করে। এই পথটা যদি ইরানে যখনই এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখনই এই চওড়া পথটা ইরান বন্ধ করে দেয়, যাকে বলা হয় হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর মাধ্যমে 20% তেল যাতায়াত করে জাহাজের মাধ্যমে, আর হরমুজ প্রণালীতে 10,000-এরও বেশি সি মাইন বিছিয়ে রেখেছে সমুদ্রের নিচে। এবং এখানে যদি কোনো জাহাজ যাতায়াত করে, সেটা তৎক্ষণাৎ আগুনের গোলায় পরিণত হবে। তখন আমেরিকা বলছে এটা বেআইনি, এটা তুমি ঠিক করোনি। কিন্তু কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা তো ইরান করে না, কোনো দিনই করে আসেনি, ঠিক আছে? তো যদি এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেয়, তাহলে পরে সমগ্র ইউরোপে তেল এবং গ্যাসের দাম হুড় করে বাড়তে শুরু করবে। তাই এবার আমরা দেখব যে ভারতকে কেন ইরান ভারত আর ইরানকে এক সুতোয় কীভাবে বেঁধে রেখে দিয়েছে। তো 1994 সাল এক শীতের রাতে ভারতের বিদেশমন্ত্রী দীনেশ সিং মুমূর্ষু অবস্থায় দিল্লির এইমস হসপিটালে ভর্তি ছিল। আর সেই সময় পাকিস্তান তড়িঘড়ি চেষ্টা করছে এই কাশ্মীর ইস্যুকে নিয়ে ওআইসির মিটিংয়ে ভারতকে কণ্ঠসা করার জন্য একটা প্রস্তাব নিয়ে আসে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমহা রাও। তো তিনি দেখলেন বিশাল বিপদ, আমাদের হাত থেকে তো কাশ্মীর হাতছাড়া হয়ে যাবে। তখন এবং নরসিমহা রাও একটা মিটিং করে, এবং মিটিং করে একটা তথ্য নিয়ে যান আমাদের বিদেশমন্ত্রী দীনেশ সিংয়ের কাছে। এইমস হাসপাতালে তিনি তখন ভর্তি ছিলেন, তার কাছে যায় এবং তাকে বলে তড়িঘড়ি তোমাকে এই অসুস্থ অবস্থাতেই তোমাকে এখন তেহরানের জন্য রওনা দিতে হবে, ইরানের রাজধানী তেহরান, সেখানে তোমাকে যেতে হবে। তা মিলিটারি প্লেনে করে তাকে তেহরানে নামানো হয় এবং সেখানে ট্রেচারে করে তাকে শীর্ষ নেতৃত্বের কাছে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে গিয়ে তার হাতে ছিল একটা খাম, সেই খামটা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছানো খুবই জরুরি ছিল। সেই খামটা নিয়ে গিয়ে আমাদের বিদেশমন্ত্রী দীনেশ সিং সেই খামটা নিয়ে গিয়ে আয়াতুল্লাহ খামিনি, ওখানকার শীর্ষ নেতা, তার হাতে তুলে দেন। তিনি খামটা খুলে যখন পড়া শুরু করলেন, একটি চিঠি ছিল, সেই পড়া শুরু করলেন, সেটা আসলে কিছুই না, সেটা হচ্ছে আয়াতুল্লাহ খামিনির বংশ তালিকা। তিনি যে অ্যাকচুয়ালি আমাদের ভারতের কাশ্মীরি, তার ঠাকুরদা ছিল কাশ্মীরি লোক এবং তার পূর্বপুরুষরা কাশ্মীরি লোক ছিল। সেই চিঠিটা পড়ার পরে তার চোখে জল চলে এসেছিল। তা খামিনির ঠাকুরদা ছিলেন দিন আলী শাহ, তিনি কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা ছিলেন এবং পিতা ছিলেন সৈয়দ আহমদ মাসুদি। তিনি উত্তরপ্রদেশের লখনৌয়ের বারাবাঙ্কির কিতুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা তার নাম সই করার শেষে, নামের শেষে গর্ব করে লিখতেন হিন্দি। তখন খামিনিকে বলেন যে আপনি সেই কাশ্মীরকে পাকিস্তানের হাতে তুলে দিতে চান যেখানে আপনার পূর্বপুরুষের রক্ত মিশে আছে। তখন পরের দিন ওআইসির মিটিংয়ে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো পাকিস্তানের পক্ষে ভোট দেয়, কিন্তু ইরান শেষ মুহূর্তে গিয়ে ভেটো প্রয়োগ করে এবং বলে সে ভারতের পক্ষে ভোট দিয়ে দেয়। সুতরাং সেদিনকে কাশ্মীর আমাদের কাছে থেকে যায় একমাত্র ইরানের জন্য, ঠিক আছে? এইভাবে ইরান এবং ভারতকে এক সুতোয় বেঁধে রেখে দিয়েছে। ইরান তাকে চাবাহার বন্দর বানাতে দিয়েছে ভারতকে, যাতে পাকিস্তানের গোয়াদার বন্দরকে টেক্কা দেওয়া যায়। তো আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেও ভারতকে ইরান আলাদা চোখে দেখে। হরমুজ প্রণালী বন্ধ করলেও, সমগ্র পৃথিবীতে তেলের সাপ্লাই বন্ধ হলেও হয়তো গোপন কোনো পথ দিয়ে ভারতকে ইরান ঠিক তেল সাপ্লাই করে দেবে। এবং প্রমাণ করে দিল যে কূটনীতি শুধু অস্ত্রের হয় না, রক্তের সম্পর্কেরও কূটনীতি হয়। তো সুতরাং যত যাই হয়ে যাক, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে এবং আমরা হয়তো এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হব। সুতরাং ভারতের কোনো ভয়ের কোনো কারণ নেই। সুতরাং নমস্কার, আমার ক্লাসটা এখানে আমি শেষ করছি। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে সত্যি করে, তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন আরও